এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব, সম্পর্ক এগিয়ে যাচ্ছে জানিয়েছেন আব্বাস আরাকচি। রাশিয়ায় হামলার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র দিলে তা হবে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া, পুতিনের হুমকি। বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মোরালে ব্যয় করেছে ১১৭ কোটি টাকা, বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব রেকর্ড। এবং জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, জোট নেতাদের সন্তোষ প্রকাশ, সত্যের জয় বলল আম আদমি পার্টি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের মতো সৌদি আরব ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে। গতকাল সৌদি আরবের আশরাক নিউজ টেলিভিশনকে তিনি বলেন, ইরান সৌদি সম্পর্ক বেশ ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভালোভাবে এগিয়ে যাচ্ছে। 7 বছরের বিরতির পর 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব পুনরায় সম্পর্ক শুরু। এর ধারাবাহিকতায় দুপক্ষ কূটনৈতিক মিশন চালু করেছে। আরাকচি বলেন, আমাদের অতীতে সমস্যা ছিল, কিন্তু আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করেছি। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে। সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি ইরাক ও চীনকে ধন্যবাদ জানান। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতির লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং গভীর করা। আরাকচি বলেন, ইরানের চতুর্দশ প্রশাসনের নীতি তার প্রতিবেশীর সাথে সম্পর্ক আরও জোরদার করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ, ফরাসি, ডাচ এবং জার্মান দূতাবাসের প্রধানদের তলব করেছে। ইউরোপীয় কর্মকর্তাদের অগঠনমূলক মন্তব্যের প্রতিবাদ করার জন্য এই 4 দেশের দূতাবাস প্রধানকে তলব করা হয়। ইউরোপীয় এই দেশগুলো অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে ইরান হস্তক্ষেপ করছে এবং রাশিয়াকে অস্ত্র দিয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক মজিদ নিলি আহমেদাবাদী কিছু ইউরোপীয় দেশের কূটনীতিকদের ডেকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ধ্বংসাত্মক মন্তব্য ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। এর আগে গত মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এক বিবৃতিতে বলেছে, ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানি করেছে এবং রাশিয়া তা সংগ্রহ করেছে। এজন্য তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণা করেছে যে জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে কাজ করবে। নেলি আহমেদাবাদী ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইরানের ঘোষিত স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আগেও জোর দিয়ে বলা হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়ার কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে, এমন যে কোনো দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হল রাশিয়ার সাথে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া। যখন আমেরিকা ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন, তখন পুতিন এই মন্তব্য করলেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করা হলে ইউক্রেন এসব অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করতে পারবে। এমন হামলা চালানোর জন্য কিয়েভ 2.5 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে।
পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিককে বলেন, পশ্চিমা অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনা হলে তা উল্লেখযোগ্যভাবে সংঘাতের প্রকৃতিকে বদলে দেবে। এর অর্থ হবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো দেশগুলো রাশিয়ার সাথে যুদ্ধ করছে। যদি তাই হয়, তবে সংঘাতের ধরন বিবেচনায় নিয়ে আমরা যে হুমকির মুখোমুখি হব তার ভিত্তিতে আমরা উপযুক্ত সিদ্ধান্ত নেব। হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে লেখা এক চিঠিতে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করার পথে তার সংগঠন অটল থাকবে। তেহরানের হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করার পর নাসরুল্লাহ যে শোক বার্তা পাঠিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় সিনোয়ার এই চিঠি লিখেছেন। আজ হিজবুল্লাহ নেতার কাছে চিঠিটি পৌঁছায় সিনোয়ার লিখেছেন, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আমরা আপনার বিনয়ী বার্তাটি পেয়েছি, যাতে আমাদের দুই শহীদকে অত্যন্ত প্রশংসা ও গর্বের সাথে অভিনন্দন জানিয়েছেন। জিহাদ ও প্রতিরোধ আপনার সঙ্গে জনাব ইসমাইল হানিয়ার শাহাদাতে জাতির যে ক্ষতি হয়েছে তাতে আপনি সমবেদনা জানিয়েছেন। হাসান নাসরুল্লাহকে ধন্যবাদ জানিয়ে সিনোয়ার লিখেছেন, প্রতিরোধ অক্ষের প্রতি আপনার আন্তরিক এবং মহৎ অনুভূতি নিয়ে সংহতি প্রকাশের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আপনাকে এবং আপনার দেশকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর উত্তর তেহরানের একটি গেস্ট হাউসে ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করা হয়। হানিয়াকে ফিলিস্তিনি জাতির প্রতীক হিসেবে উল্লেখ করে সিনোয়ার বলেন, তার রক্ত এবং অন্য ফিলিস্তিনিদের রক্ত নাৎজি ইহুদিবাদী দখলদারিত্বের মোকাবেলায় তাদের শক্তি ও সামর্থ্য বাড়াবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মোরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মোরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশ কাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। শুধু মোরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে 89 কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটো নির্মাণে 50 কোটি টাকাও লাগত না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর 2-3 গুণ দাম ধরে ঠিকাদার বিল তুলে নিয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকা। 2007 সালে যখন পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয় তখন ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। গত জুনে পদ্মা সেতু প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয়। তখনও এক দফা সমাপনী অনুষ্ঠান হয়, তখন এতে ব্যয় হয় 5 কোটি টাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হতো সেগুলোর খরচ নিয়ে কোনো নিরীক্ষা কিংবা প্রশ্ন তোলা হবে না, এটা সবাই জানত। তিনি বলেন, দুটি মুরাল নির্মাণে 117 কোটি টাকা খরচ করার বিষয়টি মনে হয় বাংলাদেশে তো বটেই, বিশ্বের অনেক দেশ মিলিয়ে রেকর্ড হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। আবগারি নীতি মামলায় ঘুষ নেয়া ও টাকা পাচারের অভিযোগে 6 মাস জেলবন্দি থাকার পর আজ সুপ্রিম কোর্ট জামিন দিল।
কেজরিওয়ালকে প্রথমে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই একই মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনকে সত্যের জয় বলে অভিহিত করেছে আম আদমি পার্টি। আর ইন্ডিয়া জোটের শরিকেরা বলেছে, শুধু ইডি, সিবিআই ও আয়কর বিভাগেরই নয়, যারা তাদের দিয়ে ধরনের ষড়যন্ত্র করে আসছে, সুপ্রিম কোর্টের রায় তাদের গালে এক বড় থাপ্পড়। রায় দেওয়ার সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ইডি, সিবিআই এর তদন্ত পদ্ধতির কড়া সমালোচনা করেন। জামিনের রায় জানার পর প্রতিক্রিয়া জানান কেজরিওয়ালের মতোই জেলে থাকা ও জামিন পাওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। তিনি লেখেন, পরাজয় ঘটল মিথ্যা ও ষড়যন্ত্রের। সত্যের শক্তি ভেঙে দিল স্বৈরতান্ত্রিক শাসকের জেলখানার দ্বার। আম আদমি পার্টি ছাড়াও ইন্ডিয়া জোটের বহু দল সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে দেশটির নেতা কিম জং উন পারমাণবিক স্থাপনাটি পরিদর্শন করছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ আজ এ খবর দিয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস মাসিয়াফ অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের মাধ্যমে ইরানের কোনো উপদেষ্টার অপহরণ বা বন্দী হওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। দামেস্কে ইরানের দূতাবাসের ওয়েব পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল গত 11 মাসের নানা ব্যর্থতা ও পরাজয়ের প্রেক্ষাপটে হতাশার এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেকে রক্ষার জন্য শিশুদের হত্যা করা ও মিথ্যা খবর প্রচার করা ছাড়া অন্য কোনো পথ দেখছে না। ওই বিবৃতিতে সিরিয়ার মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলি অপরাধ যজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আরও বলা হয়েছে, মাসিয়াফ অঞ্চলে ইসরায়েলি অপরাধী তৎপরতায় ইরানের কোনো উপদেষ্টার কোনো ক্ষতি হয়নি এবং 2 ইরানি সামরিক উপদেষ্টার বন্দী হওয়ার দাবি মিথ্যা। কেবল ইসরায়েলের মাইক হিসেবে তৎপর এমন কিছু অখ্যাত বা পরিচয়হীন সংবাদ মাধ্যম এই মিথ্যা সংবাদ প্রচার করেছে। গতকাল ইসরায়েলি মিডিয়াগুলো দাবি করেছে যে সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াপ অঞ্চলে ইসরায়েলি ছাত্রী বাহিনী 2 ইরানিকে বন্দী করেছে। গাজায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদমর্যাদার অধিকারী, অফিসার বা সেনা কর্মকর্তা। ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেখা দেওয়ার ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এ পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত 80টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে। ইয়েমেনিদের এ পদক্ষেপ ইসরায়েলের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন। যদিও ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনে পা রাখতে চেয়েছিল, কিন্তু তা তো হয়নি। উল্টো বাব আল মান্দা প্রণালীতে তার সমর্থকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি বাহিনী নভেম্বর থেকে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত 80টিরও বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত করেছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনিরা 2টি জাহাজ ডুবিয়েছে এবং আরেকটি জাহাজ জব্দ করেছে। নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনি যোদ্ধাদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি তাদের জাহাজের এই আন্তর্জাতিক জলপথ ত্যাগ করে আফ্রিকা মহাদেশের চারপাশে দীর্ঘ পথ অতিক্রম করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন যে জাহাজ চলাচলে ইয়েমেনি বাহিনীর এই নিষেধাজ্ঞার ফলে ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক $1 কোটি বেশি ক্ষতি হচ্ছে। জাহাজ চলাচলের রুট পরিবর্তন করে তা আফ্রিকা মহাদেশ হয়ে ঘুরে যাওয়ায় বাণিজ্য ক্ষেত্রে ইসরায়েল ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েল বিকল্প পথ খুঁজে নিতে বাধ্য হওয়ায় তাদের পরিবহন খরচ বহু গুণে বেড়েছে। এই বিষয়ে ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ইয়েমেনিদের এই পদক্ষেপের ফলে ইসরায়েলি শিপিং কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে ইয়েমেনিরা ইসরায়েলি বন্দরে হামলার পরিমাণ 3 গুণ বাড়িয়েছে। লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনিদের হামলার ফলে আফ্রিকা হয়ে দেরি করে জাহাজ পৌঁছানোয় ইসরায়েলের হাইফা বন্দরের কার্যক্রম ভেঙে পড়েছে এবং সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যে জাহাজটি 1 সপ্তাহের মধ্যে হাইফা বন্দরে পৌঁছাতে পারত সেটি এখন 3 সপ্তাহ পর হাইফা বন্দরে পৌঁছায়। ইসরায়েলি মিডিয়ার এই রিপোর্টে আরো বলা হয়েছে, ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া জাহাজগুলোর বীমা পরিস্থিতিও আরো খারাপ হয়েছে, ফলে এই বীমাগুলোর ব্যয় এত বেড়েছে যা একটি জাহাজের মোট মূল্যের প্রায় 65% পৌঁছেছে। এই কারণে ইসরায়েলের ইলাদ বন্দরের শিপিং আয়ও 85% কমেছে। অথচ এই বন্দরটি কেন্দ্রীয় ইসরায়েলের সাথে পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগের একমাত্র বন্দর। এদিকে ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত থাকবে। গাজার সমর্থনে ইয়েমেনি বাহিনী 31 অক্টোবর থেকে আক্রমণ শুরু করে এবং এখন পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ায় লোহিত সাগরে ইসরায়েল বিরোধী অবরোধ ভেঙে দেওয়ার মার্কিন ও ব্রিটেনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েও ওই অবরোধ ভাঙতে পারেনি। উল্টো আমেরিকা ও ব্রিটেনের জাহাজ ইয়েমেনিদের হামলার টার্গেটে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে ইয়েমেনি সেনাবাহিনীর নজিরবিহীন অভিযান সম্পর্কে তাদের সামরিক শক্তি সম্পর্কেও ওয়াশিংটন ও লন্ডন ধারণা পেয়েছে যা তাদের আগে জানা ছিল না। ফলে পাশ্চাত্যের হিসাব নিকাশ পাল্টে গেছে। ওয়াশিংটন লোহিত সাগর এবং আরব সাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তা দেওয়ার কথা বলে তথাকথিত আন্তর্জাতিক সামুদ্রিক জোট তৈরি করেছিল, কিন্তু এই জোট ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার মুখে টিকতে পারেনি। যাই হোক, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন সহ ইসরায়েলগামী জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাবে বলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে। তবে একই সাথে তারা এও বলেছে, ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন জাহাজগুলো অনায়াসে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।